Bhoot FM. The night comes alive. তুমি ভয় পাও কিসে? প্রশ্নটা শুনে ঠোঁটে চেপে হাসলাম আমি। নেহা মেয়েটা কলেজ সেকেন্ড ইয়ারের ছাত্রী হলেও তার প্রফুল্লতা আর খিলখিলানি হাসিটা দেখলে তাকে সবে ক্লাস 7-এ ওঠা মেয়ে বলে মনে হয়। হাতের কফির কাপটা রাখলাম টেবিলে, মৃদু আলোড়ন ধোঁয়াগুলোকে অদৃশ্য করে দিল। আমি বললাম, আমি ভয় পাই না। এটা তো মানতে পারলাম না, সবাই কিছু না কিছুতে ভয় পায়। বলো না ফারহান। অদ্ভুত উৎসাহ তার চোখে। খুব বেশি দিন হয়নি মেয়েটার সাথে পরিচয়, আলাপ, তারপর প্রেম। যথাযোগ্য একটা উত্তর দেওয়া উচিত। প্রশ্নকর্তাকে আমি হতাশ করতে চাইলাম না। বললাম, ভূত। খিলখিল সেই হাসি হেসে উঠল সে। আবারও প্রতিটা মিলি সেকেন্ড আমি দেখলাম প্রাণ ভরে। প্রশান্তির চাহিদা সবখানেই। তখন রাত 9টা। বাসায় ঢুকে পকেট থেকে ফোন আর মানিব্যাগ বের করে রেখে ফ্রেশ হতে গেলাম। এর মাঝে মা ডাক দিল রাতের খাবার খেতে। আমি বললাম, খাবো না। মা বললেন, কেন? তুই না বললি চিংড়ির চচ্চড়ি খাবি? তোর জন্য তো করলাম। বললাম না খাবো না, খেয়ে এসেছি বাইরে থেকে। মা রেগে গেলেন। অল্প বিস্তর কথাও কানে আসতে থাকলো। আমি নির্বিকার চিত্তে ফোন হাতে শুয়ে পড়লাম। আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে। বাবা বেসরকারি কলেজ শিক্ষক এবং নিজ চোখেই দেখতাম মাসের 15 দিন যেতেই আব্বুর কাছে যাই চাওয়া হতো তিনি চুপ হয়ে যেতেন। আমার খুব রাগ হতো। আমার সব বন্ধুর হাতে স্মার্টফোন, কিন্তু আব্বুর কড়া নিষেধাজ্ঞা ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত আমি নতুন ফোন পাবো না। সেই সুবাদে আমি জাভা যুগে পড়ে আছি। আমার পড়াশোনার বেহাল দশা নিয়ে ঝগড়া ঝামেলা প্রতিদিনের রুটিন ছিল বলতে গেলে। কথা একটাই, তোমাকে বেসরকারি ভার্সিটিতে পড়াতে পারবো না, সে আশা ছেড়ে দাও। অতএব সব রেখে পড়াশোনা ভালো করে করো। এইরকম সময়ে যখন আমার দিন খুব খারাপ যাচ্ছিল, মেজাজ সারাদিন খিটখিটে হয়ে থাকতো, আমার জীবনে একটা মেয়ে আসলো। হুট করে সব সয়ে যেতে শুরু হলো আমার। আব্বু আম্মুর বকা, বাসার যে কোনো ঝামেলা আমার গায়েই লাগতো না। পড়াশোনা থেকে একরকম অবসরই নিলাম। বাসার সবাই আমার উপর আশা ছেড়ে দিতে লাগলো। একদিন আড়ি পেতে আব্বুকে রীতিমতো বলতে শুনলাম, আমি একটা নিভে যাওয়া সম্ভাবনা। এসব ঘটনা আমার মনে বাবা মায়ের প্রতি একটা তাচ্ছিল্য বোধ সৃষ্টি করেছিল, যেটা হওয়ার কথা ছিল না। সেদিনও রাত 9টা বাজে। নেহাকে ওর বাসায় রেখে নিজের বাসায় ফিরছি। এই রাস্তাটা এশার নামাজের পর থেকে অসম্ভব রকম শান্ত থাকে। একটা রিক্সা ওইদিকে পাওয়া মুশকিল। যদি পেতেই চাই তবে প্রায় আধা কিলো হাঁটতে হবে সামনের মোড় পর্যন্ত। ছোট থেকেই আমি বাউন্ডুলি স্বভাবের, ভয় কমই পেতাম। রাস্তা যথেষ্ট চওড়া। দুই পাশে কালে ভদ্রে 2-3টা সদ্য লাগানো গাছের চারা দেখা যায়, চাটাই দিয়ে ঘেরা। ডানে মোড় নিলাম। দূর থেকে আমার একটা জিনিস চোখে পড়ল। ছাড়া ছাড়া ভাবে রাস্তায় যতটুকু আলো, তাতেও প্রায় স্পষ্টই দেখতে পেলাম রাস্তার ধারে কিছু একটা নড়ছে। আমার চোখের সমস্যা, দূরের জিনিস স্পষ্ট দেখি না, কিন্তু প্রায় 60-70 গজ দূরে ওই আলো আধারের মিশেলে আমি দেখতে পেলাম একটা বাচ্চা বসে আছে। দূরের কিছু দেখতে নিজের চোখের উপর বিশ্বাস ছিল না বললেই চলে, তাই কৌতূহল আমাকে টেনে নিয়ে গেল সেদিকে। দ্রুত হেঁটে যতদূর গেলাম, ক্রমেই বাচ্চার অবয়বটা স্পষ্ট হতে লাগলো। আমি বুঝলাম বাচ্চাটার সামনেও কিছু আছে। আর একটু এগিয়ে গেলেই হয়তো স্পষ্ট বুঝতাম সেটা কি। কিন্তু পেছন থেকে একটা শব্দ হলো। আমার প্রতিটা শিরা তটস্থ হয়ে গেল। গায়ের লোম বসে থাকলো না। জানি না আতঙ্কটা কোথা থেকে আসলো। আমি পেছনে ঘুরে তাকালাম। একটা রিক্সা। ভয় ছেড়ে যখন বাচ্চাটার দিকে তাকালাম, দেখতে পেলাম ওখানে কিছুই নেই। ঠিক মিলাতে পারলাম না, নিজেকে বোকা মনে হতে লাগলো। কারণ ঠিক 1 সেকেন্ড আগেও ওখানে আমি যেটা দেখেছি সেটা আর নেই। এটা একটা ফাঁকা রাস্তা,
এমনকি বড় কোনো গাছ নেই যার পেছনে লুকানো যেতে পারে। তাহলে আমি কি ভুল দেখলাম? হ্যালুসিনেশন? চিন্তা ভেদ করে রিক্সাওয়ালার ডাক কানে ঢুকলো, মামা যাইবেন? আমি বাড়ি ফিরলাম। পরের দিন আমি নেহাকে ঘটনাটা খুলে বললাম। আবার সেই খিলখিলানো হাসি। তার হাসি আমাকে মেনে নিতে বাধ্য করলো যে এটা আমার চোখেরই ভুল। ঘটনাটা আমার ভাবনার ভেতরে আর জায়গা পেল না। সেদিন ফিরতে দেরি হয়ে যাচ্ছিল, তাই আমি নেহাকে বাড়িতে রেখে আসতে পারিনি। রাত প্রায় 10টা, আকাশ মেঘে ঢাকা। রাস্তার লাইটের আধিপত্যকে সমর্থন জানাচ্ছে না প্রকৃতি। আমি যেই রাস্তা দিয়ে ফিরি সেটা খুব সরু, একটা রিক্সা যাওয়ার মতো জায়গা নেই। গলিটা যেখানে শেষ সেখানে আরো একটা গলি একটা রাস্তার সাথে মিলেছে। গলিটার শেষে সেই 3 রাস্তার মোহনায় থমকে দাঁড়াতে হলো আমাকে। আবার সেই একই দৃশ্য স্পষ্ট দেখতে পেলাম। একটা বাচ্চা কিছু একটা সামনে বসে খেলছে নিজের তালে। মাথা কাজ করা বন্ধ করে দিল মুহূর্তের সাক্ষী হতে গিয়ে। কারণ আমি এবার ভুল দেখছি না। এত কাছ থেকে কেউ ভুল দেখে না। আমি থামিনি, ধীর পায়ে হাঁটছি বাচ্চাটার দিকে। মোটামুটি 10 হাত দূরে থেকে স্পষ্টতার কিছু বাকি থাকলো না। কানে ছ্যাঁচ ছ্যাঁচ শব্দ আসছে। আমি শুনছি যেন কোনো তরলের স্তরের ওপর কেউ আঘাত করছে। ধপ ধপ করে যেন কেউ শরীরের ভেজা অঙ্গের উপর আঘাত করছে। আমি খেয়াল করলাম বাচ্চাটার সামনের জিনিসটা অন্য কিছু নয়, একটা দেহ। তার বুক চেরা, আর তার বুকের ওপর থপ থপ করে হাত দিয়ে নিজের মনে খেলছে বাচ্চাটা, হাসছে, এবং তার হাতের আঘাতে দেহটার চেরা বুক থেকে রক্ত ছিটে এসে পড়ছে বাইরে। লোকটা মৃত বলেই ভেবেছিলাম প্রথম দর্শনে, কিন্তু শরীর শিউরে উঠল যখন দেখতে পেলাম বিশ্রীভাবে ক্ষত দেহটা নড়ে উঠল। পরিবেশ জ্ঞান হারিয়ে দাঁড়িয়ে থাকলাম আমি। ওখান থেকে সরে আসার বুদ্ধিটা পর্যন্ত আমার মাথায় আসেনি। এমন বিভৎস দৃশ্য আমাকে ভয় পেতে বাধ্য করলো। আকস্মিকতায় আশপাশ খেয়াল নেই। ঠিক তখন আগের মতো করেই একটা শব্দ হলো। তটস্থ হয়ে পাশে ফিরে তাকালাম। 2টা কুকুর, তারা নিজেরাই মারামারি করছে আর খেলছে। আবার যখন বাচ্চাটার দিকে মুখ ঘুরিয়ে তাকালাম, আগের মতোই দেখলাম কিচ্ছু নেই, না সেই বাচ্চা না সেই দেহ। বাড়ি ফিরে দেখি ফোনে 11টা মিসড কল। নেহা। জরুরিভাবে কল ব্যাক করলাম। নেহা জানালো গতকাল আমার সাথে যা হয়েছিল তার সাথেও ঠিক একই ঘটনা ঘটেছে। ভয় জুড়ে বসলো মাথায়। পরের দিন সকালে আমি রাতের ওই গলিটার সামনে গেলাম, কিন্তু কোনো রক্তের দাগ সেখানে নেই। বুঝলাম না বাসায় বলা উচিত কিনা। 2 জন মানুষ একই রকম চোখের ভ্রমের সাক্ষী। নেহার মনে ভয়ের দাগটা তার চেহারাই বলে দিতে লাগলো প্রতিদিন। কয়েকটা দিন এমন গেল যে পাশাপাশি আমরা বসে থাকি চুপ করে, কোনো কথা বলে না কেউ। 2-1টা যা কথা হয় তাতে প্রাণ ফুরিয়ে গেছে যেন। এরপর প্রতি সপ্তাহে নেহা আমাকে জানাতো সে বারবার উদ্ভট এসব দৃশ্য চোখের সামনে দেখে, আর কোনো শব্দ এসে পুরো ব্যাপারটাকে যেন হাওয়ায় মিলিয়ে দিয়ে চলে যায়। নেহার প্রফুল্ল ভাবটা হারিয়ে যেতে লাগলো ধীরে ধীরে। তার খিলখিলানি হাসিটা যেন সে নিজেই ভুলে গেল। একটা সময় এসে নেহা পুরো ব্যাপারটা আর নিতে পারছিল না। সম্পর্কটা সে আর রাখতে চাইল না। সে চাইল একা থাকতে। আমিও বুঝলাম সবটুকু। চুপ থেকে দেখলাম নিজেকে এই অবস্থায় একা হয়ে যেতে। এর পরও 2-3 দিন আমার সাথে একই ঘটনা ঘটলো। একবার দেখতে পেলাম একটা মহিলা বাচ্চাটাকে কোলে নিয়ে বসে আছে, আর বাচ্চাটা মহিলাটার হাতে কামড় দিয়ে রক্ত বের করে ফেলেছে। আরেকদিন দেখতে পেলাম একটা হাত কাটা পুরুষ মানুষের পাশে বাচ্চাটার শরীর থেকে বিচ্ছিন্ন হাতগুলো নিয়ে খেলছে। ঘটনাগুলো যেন আমার কাছে স্বাভাবিক হতে শুরু করলো। আকস্মিকতা কমতে লাগলো। কিন্তু আমার মানসিক অবস্থা বিগড়ে গেছে ততদিনে। নেহার সাথে আর কিছু হয় কিনা তা জানার ফুরসত নেই। সে ফেসবুক ডিএক্টিভ, নাম্বার বন্ধ, আর সে বাসা থেকেও বের হয় না 2 সপ্তাহ হলো। এদিকে বাবার কঠিন জ্বর, আর 4 দিন হলো
এত কিছুর মাঝে আমার ওদিকে ভ্রুক্ষেপ করার মানসিকতা ছিল না। মা বলেছিল, তোর আব্বুর শরীর বেশ খারাপ, একবার পাশে গিয়েও তো বসতে পারিস। আমি নিরুত্তর থেকে নিজের ঘরে থাকতাম যতক্ষণ বাসা আমার ঠিকানা। সেদিন এক বন্ধুর বাইক নিয়ে গেলাম ভার্সিটি। ফিরতে রাত হলো, প্রায় রাত 10:30। নদীর ধারে ফাঁকা রাস্তা দিয়ে কেন যেন ইচ্ছে করলো যেতে। বাঁধের পাশ দিয়ে গতি বাড়িয়ে চললাম বাতাস খেতে খেতে। হেডলাইটের আলো রেঞ্জের বাইরে কিছুই দেখা যাচ্ছে না। হুট করে আলো পড়লো রাস্তার সামনে একটা ছোট্ট শরীরের ওপর। একটা বাচ্চা হাঁটতে হাঁটতে রাস্তা পার হচ্ছিল। এত ছোট একটা বাচ্চা হাঁটছে, সে চিন্তা আমার মাথায় তখন আসেনি। আমি চমকে উঠেছিলাম। ব্রেক করে কোনো লাভ হবে না আমার জানা ছিল, কিন্তু তাও ব্রেক কষলাম। ঠিক বাচ্চাটাকে পাশ কাটিয়ে যেতেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেললাম। বাম দিকে বাইকটা কাত হয়ে গেল। আমি যে বাইক চালাতে খুব একটা পটু না সেটা আমি জানতাম। বাইক চলে গেল আমাকে ছেড়ে প্রায় 10 গজ দূরে, আর আমি আছড়ে পড়লাম পাশে একটা ফুটপাতে। হাতের উপর শরীরটা পড়েছে। নড়াতে যখন পারলাম না, বুঝলাম হাতটা ভেঙেছে। মাথার কাছে ভেজা লাগলো। অন্য হাতটা দিয়ে মাথাটা যতটুকু ছুঁতে পারলাম তাতে বুঝলাম মাথাও ফেটেছে। চারপাশ ঝাপসা, ঘোলাটে চোখে দেখতে পেলাম বাচ্চাটা হেঁটে আমার দিকে আসছে। এত ছোট একটা বাচ্চা, সে কিনা হাঁটছে আর আমার দিকে আসছে। আতঙ্কে ছেয়ে গেল আমার নীলদণ্ড। ভয়ে পেছানোর চেষ্টা করতে থাকলাম, কিন্তু শরীরের বেকায়দা অবস্থা আমাকে নড়তে দিল না। বাচ্চাটা আমার সামনে এসে বসে পড়লো আর এক হাত বাড়িয়ে আমার হাঁটু ধরতে এলো, যেন সে আমার কোলে উঠবে। আমি জ্ঞান হারালাম। জ্ঞান ফিরে দেখলাম আমি হসপিটালে। হাতে মাথায় এক গাদা ব্যান্ডেজ, পাশে আব্বু বসে আর আম্মু দাঁড়িয়ে। আব্বুকে আমার জড়িয়ে ধরতে ইচ্ছে করলো, কিন্তু নড়তে পারলাম না। ভালো হাতটা দিয়ে আব্বুর হাতটা ধরলাম আর টের পেলাম তার শরীরে এখনো জ্বর। চোখে পানি আসলো। বাবা মায়ের প্রতি সব ধরনের ভুল ধারণা উড়ে গেল। কোনো কিছু আর মাথায় আসলো না, শুধু আব্বু আর আম্মুকে পাশে দেখে। হাসপাতাল থেকে বাসায় গিয়ে আমি প্রায় সেরে উঠেছি তখন। সে ঘটনার অনেকদিন হলো। নেহার কি খবর আমার জানা নেই। বাসার সব শান্ত হয়ে গেছে। বাবা মায়ের সাথে ইদানিং অনেক সময় কাটাই, গল্প করি, হাসাহাসি করি। পড়াশোনাতেও কিছুটা মন দেওয়ার চেষ্টা করছি, যদিও পড়ার বোঝাটা টানতে এখন ইচ্ছে করে না। কিন্তু সব স্বাভাবিক হয়ে গেছে। দুর্লভ মনের শান্তিটা আবার ফিরে এসেছে। আপনার নিজের ভৌতিক অভিজ্ঞতাগুলোকে অন্যের কাছে পৌঁছে দিতে আপনার ঘটনাটি আমাদেরকে লিখে পাঠান